নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প রুশ দেশের উপকথা থেকে জাদুকরি ভাসিলিসার কথা। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। শুরু করছি আজকের গল্প জাদুকরি ভাসিলিসার কথা। এক চাষি বীজ বুনল, ফসল হলো আশ্চর্য। ঘরে তোলাই দেয়, আঁটি তুলে ঝাড়াই মড়াই করে ভরভরন্ত গোলায় তুলল। গোলায় তুলে চাষি ভাবল সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটবে এবার। এদিকে এক ইঁদুর আর এক চড়াই শুরু করলো চাষির গোলায় যাতায়াত। দিনে 12-5 করে আসে, পেট পুড়ে খেয়ে চলে যায়। ইঁদুর যায় তার গর্তে আর চড়াই তার বাসায়। এমনি করে মিলেমিশে 3 বছর কাটলো তাদের। গোলার সব দানা শেষ হলো, রইল কিছুটা খুঁতকুড়ো পড়ে। ইঁদুর দেখে ভাড়ার তো শেষ হয়, চড়াইটার উপর বাটপাড়ি করে একলাই বাকিটুকু দখল করা যাক। এই ভেবে মেঝেতে সিঁধ কেটে বাকি দানা সব মাটির নিচে জমা করল। সকালে চড়াই গোলায় খেতে এসে দেখে একটা দানাও পড়ে নেই। বেচারা খিদে নিয়েই ফিরে গেল। ভাবল হতভাগা ইঁদুরটা আমায় ঠকিয়েছে, গিয়ে একবার পশুরাজ সিংহের কাছে নালিশ করি। পশুরাজ নিশ্চয়ই ন্যায় বিচার করবেন। এই ভেবে চড়াই উড়ে চলল সিংহের কাছে। পশুরাজের কাছে গিয়ে চড়াই কুর্নিশ করে বলল, সিংহ মশাই, আপনি পশুরাজ, আমি আপনার এক পশু দিত ইঁদুরের সঙ্গে ছিলাম। গত 3 বছর ধরে একই গোলা থেকে আমরা খেয়েছি, কোনো দিন ঝগড়া বিবাদ করিনি, কিন্তু খাবার ফুরিয়ে আসতেই ইঁদুর আমাকে ভারী ঠকিয়েছে। গোলার মেঝে সিঁধ কেটে বাকি দানাগুলো সব মাটির নিচে চালান করে দিয়েছে। আমি উপোস করে মরছি, ন্যায্য মতে আপনি বিচার করে দিন, আর যদি বিচার না করেন তবে আমি আমাদের রাজা ঈগল মহাশয়ের কাছে আর্জি করব। তাই যা বাপু, যেখানে পারিস যা, সিংহ বলল। চড়াই গিয়ে কুর্নিশ করল ঈগলের কাছে। ইঁদুর কীরকম ঠকিয়েছে আর পশুরাজি বা কেমন একচোখমি করলেন সে সব কথাই ঈগল মহারাজকে খুলে বলল। শুনে ঈগল মহারাজ রেগে লাল, তক্ষুনি সিংহের কাছে দূতের হাতে খবর পাঠালো, কাল অমুক সময় অমুক মাঠে তোমার সব জন্তু জানোয়ার নিয়ে হাজির থেকো। আমিও আমার পাখির দল জুটিয়ে তৈরি থাকব, যুদ্ধ হবে। পশুরাজ সিংহ তাই ঢেড়া দিলে। পশুদের ডাক পড়ল যুদ্ধে। জুটল তারা কাতারে কাতারে, কিন্তু যেই ওরা খোলা মাঠে এসেছে অমনি যত ডানাওয়ালা সৈন্য নিয়ে মেঘের মতো ওদের উপর ঝাঁপিয়ে পড়ল ঈগল। 3 ঘন্টা 3 মিনিট ধরে যুদ্ধ চলল। জিত হলো ঈগল মহারাজের। সারা মাঠ ভরে উঠল পশুদের লাশে। ঈগল তখন পাখিদের বাড়ি পাঠিয়ে নিজে চলে গেল এক গহীন বনে, বসল এক মস্ত ওক গাছের মাথায়। সারা গায়ে জখম, ভাবতে লাগলো কী করে আবার আগের শক্তি ফিরে পাওয়া যায়। এসব অনেক পুরাকালের কথা। সেই সময় একলা একলা বাস করত এক সওদাগর আর তার বউ। তাদের একটিও ছেলে মেয়ে ছিল না। সকালে উঠে সওদাগর তার বউকে বলল, গিন্নি, বড় খারাপ স্বপ্ন দেখেছি। এক মস্ত পাখি এসেছে আমাদের কাছে, আস্ত ষাঁড় গিলে খায়, পুরো গামলা চুমুক দেয়, হাত থেকে তার রেহাই নেই, না খাইয়ে উপায় নেই। যাই, বনের মধ্যে গিয়ে খানিকটা ঘুরে আসি। সওদাগর
বন্দুক নিয়ে বনে চলে গেল। বনে বনে সে ঘুরলে অনেকক্ষণ নাকি অল্পক্ষণ, শেষকালে এলো সেই ওক গাছটার কাছে। দেখে একটা ঈগল বন্দুক তুলে গুলি করতে যাবে। হঠাৎ মানুষের ভাষায় কথা কয়ে উঠল পাখি, মেরো না ভালো মানুষের পো, আমায় মেরে কোনো লাভ হবে না, তার চেয়ে আমায় বাড়ি নিয়ে চলো। 3 বছর 3 মাস 3 দিন আমায় খাইও, তোমার ওখানে সেরে উঠি, ডানায় পালক গজাক, গায়ে জোর ফিরুক, তখন তোমার উপকারের শোধ দেব। ঈগল আবার কি দেবে এই ভেবে সওদাগর আবার বন্দুক তুলল। ঈগল ফের সেই কথা বলল। আবার সওদাগর বন্দুক তুলল, বারবার 3 বার। ঈগল ফের বলল, মেরো না ভালো মানুষের পো, 3 বছর 3 মাস 3 দিন আমায় খাইয়ে দাইয়ে তোমার বাড়িতে রাখো, সেরে উঠি, ডানায় পালক গজাক, গায়ে জোর হোক, তোমার সব উপকার শোধ দেব। দয়া হলো সওদাগরের। ঈগলকে বয়ে নিয়ে এলো বাড়িতে। বাড়িতে এসেই সওদাগর তক্ষুনি একটা ষাঁড় মেরে 1 গামলা ভর্তি মধুর শরবত করে রাখল। ভাবল এতে ঈগলটার বেশ কিছুদিন চলে যাবে। ঈগল কিন্তু এক গ্রাসেই সব শেষ করে দিল। অনাহুত অতিথি নিয়ে বড়ই বিপদ হলো সওদাগরের। একেবারে নিঃসম্বল হয়ে পড়ল সে। তা দেখে ঈগল সওদাগরকে বলল, শোনো কর্তা, খোলা মাঠটায় চলে যাও, দেখবে সেখানে আহত নিহত অনেক পশু পড়ে আছে। জন্তুগুলোর ছাল ছাড়িয়ে দামি ফাড় নিয়ে শহরে বেচে এসো, প্রচুর টাকা হবে। সে টাকায় আমি খেয়ে তুমি খেয়েও বাকি থাকবে। সওদাগর খোলা মাঠে গিয়ে দেখে সত্যিই আহত নিহত অনেক পশু পড়ে আছে। তা থেকে দামি দামি চামড়া ছাড়িয়ে শহরে ফাড় বেচে সওদাগর অনেক টাকা পেল। 1 বছর কেটে গেল। ঈগল সওদাগরকে বলল, যেখানে বড় বড় ওক গাছ আছে সেখানে আমায় নিয়ে চলো। সওদাগর গাড়িতে ঘোড়া জুড়ল। তারপর ঈগলকে নিয়ে গেল বড় বড় ওক গাছটার কাছে। ঈগল মেঘের চেয়েও উঁচুতে উড়ে গেল। তারপর শো করে নেমে এসে যত জোরে সম্ভব তার বুক দিয়ে একটা ওক গাছে মারল ধাক্কা। গাছ 2 টুকরো হয়ে গেল। ঈগল বলল, না সওদাগর, এখনও আমার আগের শক্তি ফিরে পাইনি, আরও পুরো 1 বছর আমাকে খাওয়াতে হবে। 2য় বছরও কেটে গেল। ঈগল আবার কালো মেঘের মাথার উপর উড়ে গেল। তারপর শো করে নেমে এসে ধাক্কা মারল গাছে। কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ল গাছ। আরও 1 বছর খাওয়াতে হবে সওদাগর, ভালো মানুষের পো, আগের শক্তি এখনও আসেনি গায়ে। এইভাবে 3 বছর 3 মাস 3 দিন কেটে যেতেই ঈগল সওদাগরকে বলল, আবার আমাকে সেই বড় বড় ওক গাছের কাছে নিয়ে চলো। সওদাগর ঈগলকে ওক গাছগুলোর কাছে নিয়ে গেল। এবার ঈগল আগের চেয়েও উঁচুতে উড়ে গেল। তারপর সবচেয়ে বড় ওক গাছটার গায়ে মারল এক প্রচণ্ড ধাক্কা। গাছটা আগা থেকে গোড়া পর্যন্ত টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। কেঁপে উঠল সারা বন। ঈগল বলল, অনেক ধন্যবাদ তোমায় সওদাগর, ভালো মানুষের পো। এবার আমি আগের শক্তি ফিরে পেয়েছি। ঘোড়া ছেড়ে আমার পিঠে চড়ে বসো। আমার বাড়ি নিয়ে গিয়ে তোমার সব উপকারের শোধ দেব। সওদাগর ঈগলের পিঠে চড়ে বসল। ঈগল নীল সমুদ্রের উপর দিয়ে
উঠে গেল একেবারে উঁচুতে। বলল, নীল সমুদ্রটা একবার দেখো তো কত বড়। সওদাগর উত্তর দিল, একটা বড় চাকার মতো। তখন মৃত্যু ভয় দেখাবার জন্য সওদাগরকে পিঠ থেকে ফেলে দিল ঈগল, কিন্তু সমুদ্রে পড়বার আগেই ঈগল তাকে ধরে ফেলল। তারপর আরও উঁচুতে উঠে গেল। এবার নীল সমুদ্রের দিকে তাকিয়ে বলো তো কত বড়। মুরগির ডিমের মতো। ঈগল আবার এক ঝাঁকুনি দিয়ে সওদাগরকে ফেলে দিল। তারপর সমুদ্রে পড়বার আগেই ধরে নিয়ে আরও উঁচুতে উড়ে চলল। এবার দেখো তো নীল সমুদ্র কত বড়, একটা দোপাটির বিচির মতো। এবার তৃতীয়বার ঈগল এক ঝাঁকুনি দিয়ে সওদাগরকে ফেলে দিল একেবারে সেই আকাশ থেকে, কিন্তু এবারেও সমুদ্রে পড়ে যাবার আগেই ধরে ফেলল। বলল, কি সওদাগর, ভালো মানুষের পো, এবার বুঝেছ মৃত্যু ভয় কাকে বলে? সওদাগর উত্তর দিল, বুঝেছি, মনে হয়েছিল এই শেষ। আমার দিকে যখন বন্দুক তুলে তাক করেছিলে আমারও তাই মনে হয়েছিল। ঈগল সওদাগরকে নিয়ে সমুদ্র পেরিয়ে সোজা উড়ে চলল তামার রাজ্যে। ঈগল বলল, এখানে আমার বড় বোন থাকে, আমরা তার অতিথি হব। ও যখন উপহার দিতে চাইবে কিছু নিও না যেন, কেবল তামার কৌটা চাইবে। এই বলে ঈগল নেমে সোদা মাটিতে আছাড় খেতেই একটা সুন্দর তরুণ হয়ে গেল। মস্ত একটা আঙিনা পেরিয়ে চলেছে ওরা। বোন ওদের দেখতে পেয়ে ভারী খুশি হয়ে স্বাগত জানালো। ভাই আমার, সোনা আমার, তুই বেঁচে আছিস? কোথা হতে এলি? 3 বছর তোকে দেখিনি, ভেবেছিলাম বুঝি বা মরেই গেছিস। কি তোকে খেতে দিই, কি দিয়ে আপ্যায়ন করি? আমায় শুধিও না দিদি, আমায় জিজ্ঞেস করো না, আমি তো বাড়ির লোক। এই লোকটিকে জিজ্ঞেস করো, একে শুধো। আমায় 3 বছর খাইয়েছে, দাইয়েছে, উপোস রাখেনি। মেয়েটি ওদের এক নকশি জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে বসালে, খাওয়ালে, আপ্যায়ন করলে। তারপর রত্নভাণ্ডারে নিয়ে গিয়ে তার অগুন্তি ধন সম্পদ দেখিয়ে সওদাগরকে বলল, এই তোমার সোনা, রূপো, মণিমাণিক্য যত নেবে নাও। সওদাগর বলল, সোনা চাই না গো, রূপো চাই না, মণিমাণিক্য চাই না, আমায় কেবল তামার কৌটোটি দাও। যতই করো সেটি হচ্ছে না, বাদরের গলায় কি আর মুক্তার হার? বোনের কথা শুনে ভাই খুব রেগে উঠল। তাই সে আবার ঈগল হয়ে সওদাগরকে পিঠে নিয়ে উড়ে চলে গেল। দিদি চেঁচিয়ে ডাকতে লাগলো, ভাই আমার, সোনা আমার, ফিরে আয়, না হয় তামার কৌটোটাই দেব, আপত্তি করব না। এখন আর হয় না দিদি, দেরি হয়ে গেছে। এই বলে ঈগল আকাশের ভেতর দিয়ে উড়ে চলল। ঈগল বলল, দেখো তো সওদাগর, ভালো মানুষের পো, কি দেখছো সামনে, কি দেখছো পেছনে? চারদিক দেখে সওদাগর বলে, পিছনে জ্বলন্ত আগুন আর সামনে ফুটন্ত ফুল। তার মানে তামার রাজ্য পুড়ে যাচ্ছে আর রূপোর রাজ্যে ফুল ফুটছে। রূপোর রাজ্যে থাকে আমার মেজ বোন, আমরা তার অতিথি হব। সে যখন উপহার দিতে চাইবে আর কিছু নিও না, শুধু ওই রূপার কৌটো চাইবে। পৌঁছালো ঈগল, সোদা মাটিতে আছাড় খেতেই আবার একটি সুন্দর তরুণ হয়ে গেল। মেজ বোন বলল, ভাই আমার, সোনা আমার, কোত্থেকে এলি? কোথায় ছিলি? এতদিন আসিসনি কেন? কি দিয়ে তোর আপ্যায়ন করি? আমায় জিজ্ঞেস করো না দিদি, শুধিও না, আমি তো বাড়ির লোক। এই ভালো মানুষের পোকে জিজ্ঞেস করো,
এর আপ্যায়ন করো। আমায় পুরো 3 বছর খাইয়েছে দাইয়েছে, উপোসে রাখেনি। মেজ বোন ওদের নকশি জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে বসিয়ে খাওয়ালে, আপ্যায়ন করলে। তারপর রত্নভাণ্ডারে নিয়ে গিয়ে বলল, এই রইল সোনা, রূপো, মণিমাণিক্য, যত খুশি স্বাদ মিটিয়ে নাও। সোনা চাই না আমার, রূপো চাই না, মণিমাণিক্য চাই না, আমায় কেবল রূপোর কৌটোটি দাও। না ভালো মানুষের বউ, সেটি হচ্ছে না। ওই কৌটা তোমার গলায় ঠেকে মরবে। বোনের কথায় রাগ হয়ে গেল ভাইয়ের, তাই ফের সে পাখি হয়ে সওদাগরকে পিঠে চাপিয়ে উড়ে গেল। ফিরে আয় ভাই, ফিরে আয়, না হয় কৌটোটাই দেব, আপত্তি করব না। আর হয় না দিদি, দেরি হয়ে গেছে। ঈগল আবার উড়ে চলল আকাশে। চেয়ে দেখো সওদাগর, ভালো মানুষের পো, কি দেখছো সামনে, কি দেখছো পেছনে? পিছনে জ্বলন্ত আগুন, সামনে ফুটন্ত ফুল। তার মানে রূপোর রাজ্য পুড়ে যাচ্ছে, আর আমার সবচেয়ে ছোট বোনের সোনার রাজ্যে ফুল ফুটছে। আমরা ওর অতিথি হব। সে যখন উপহার দিতে চাইবে, কিছু নিও না, শুধু তার সোনার কৌটা চাইবে। উঠতে উঠতে সোনার রাজ্যে পৌঁছে গেল ঈগল। আবার সেই সুন্দর তরুণ হয়ে গেল। ছোট বোন বলল, ভাই আমার, সোনা আমার, কোত্থেকে এলি, কোথায় ছিলি, এতদিন আসিসনি কেন? কি তোকে দিই, কি দিয়ে আপ্যায়ন করি? আমায় জিজ্ঞেস করো না দিদি, আমায় আপ্যায়ন করো না, আমি তো বাড়ির লোক। জিজ্ঞেস করো ওই সওদাগরকে, ও আমায় 3 বছর খাইয়েছে দাইয়েছে, উপোসে রাখেনি। নকশি জাজিম ঢাকা ও কাঠের টেবিলে বসিয়ে মেয়েটি ওদের খাওয়ালে দাওয়ালে। তারপর রত্নভাণ্ডারে নিয়ে গিয়ে সওদাগরকে সোনা রূপো মণিমাণিক্য সব দিতে চাইল। কিছু চাই না আমার, কেবল ওই সোনার কৌটোটি দাও। বোন বলল, এই নাও, ভাগ্য ফিরুক তোমার। তুমিই আমার ভাইকে 3 বছর খাইয়েছ দাইয়েছ, উপোসে রাখনি। আমার ভাইয়ের জন্য তোমায় না দিতে পারি এমন কিচ্ছু নেই। তাই সোনার রাজ্যে দিন কাটালো সওদাগর, ভোজ খেলো। শেষে একদিন বিদায় নেবার সময় এলো। ঈগল বলল, বিদায় বন্ধু, ত্রুটির কথা ভুলে যেও, আর মনে রেখো বাড়ি না পৌঁছানো পর্যন্ত কৌটো খুলবে না কিন্তু। গল্প পাঠ এখনকার মতো এখানেই শেষ হলো। আমি গল্পটার প্রথম অংশটুকু পাঠ করলাম, পরের দিন আমি বাকি গল্পটা আপনাদের শোনাবো। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।